নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি কাল্পনিক ভৌতিক গল্প। এটি প্রতিলিপি থেকে সংগৃহীত রত্না হালদারের লেখা অসাধারণ কাহিনী প্রতাপগড়ের বৌরানী। গল্প পাঠে স্বয়ং আমি অগ্নিশিখা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এখনও অগ্নিশিখার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করছি প্রতাপগড়ের বৌরানীর দ্বিতীয় পর্ব। মার্বেলের মেঝেতে ঢং করে কিছু ভারী জিনিস পড়ার শব্দ শুনে চমকে উঠলাম। বাইরে বেরিয়ে এলাম শব্দের উৎপত্তি সন্ধানে। দেখলাম আমার স্বামীও আমার সাথে সাথে বেরিয়ে এসেছেন, কিন্তু বাইরে বেরিয়ে কাউকেই দেখলাম না। গোটা দোতলার বারান্দা এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ খাঁ খাঁ করছে। কেউ কোথাও নেই। তবে শুধুমাত্র দোতলাই নয়, গোটা বাড়িটাই যেন বড্ড বেশি ফাঁকা, জনমানবহীন। একটা এত বড় গ্রামের জমিদারের বিয়ে, অথচ তার বাড়ি দেখে তা বোঝার উপায় নেই। না বাড়িতে বিশেষ কোনো সাজগোজের লক্ষণ আছে, না বাড়িতে কোনো লোক সমাগম আছে। হয়তো ইতিপূর্বে বিয়ের আয়োজনের সাথে সাথেই যে বেদনাদায়ক ঘটনাগুলো এ বাড়িতে ঘটে গেছে, তা আর স্মরণ করতে চায় না এ বাড়ির কেউ। সে কারণেই হয়তো এত নির্লিপ্ততা। কিন্তু তা হলেও এত বড় একটা বাড়িতে মানুষ মাত্র হাতে গোনা কয়জন? বাড়ির কোনো দাসদাসীও আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। আনমনে দাঁড়িয়ে এইসবই কিছুই ভাবছিলাম। হঠাৎ স্বামীর মুখে নিজের নাম শুনে পেছনে ফিরলাম। দেখি উনি হাতে করে একটা দামি ঢাকাই শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে ওনার দিকে এগিয়ে গেলে আমার হাতে কাপড়টা ধরিয়ে দিয়ে বললেন, স্নান সেরে এটা পরে নিও। আমি মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানালাম। মনে হলো এতে উনি বেশ খুশি হয়েছেন। এরপর আমাকে দোতলার কল ঘরে নিয়ে গেলেন। আজীবন পুকুরে স্নান করা আমি এত বড় স্নানঘর জীবনে দেখিনি। সোনালি বর্ণের কল হতে জল পড়ে সাদা বিরাট চৌবাচ্চাটা ভরে গেল। তারপর উনি দেখলাম তাতে ওই কোণের দেয়ালে কুলুঙ্গিতে রাখা রঙিন বোতলের আতর ঢেলে দিলেন। একটা অদ্ভুত মিষ্টি গন্ধে পুরো স্নানঘর ভরে গেল। আমাকে স্নান সেরে নিতে বলে উনি বেরিয়ে গেলেন। আমার কিন্তু তখন স্নান করার থেকেও বেশি ওই অতিকায় স্নানঘর ও তার প্রতিটা জিনিস দেখার কৌতূহল ও আগ্রহটাই বেশি। আর তাই গায়ের থেকে ভারী ভারী গয়না আর সোনার কারুকাজ করা মহামূল্যবান বেনারসিটা খুলে দরজার পাশের মার্বেলের টেবিলটায় রেখে দিলাম। ঘুরে ঘুরে দেখতে লাগলাম স্নানঘরের প্রত্যেকটা জিনিস। গরিব ঘরের অনাথ মেয়ে আমি। এত বৈভব কখনো চামড়ার চোখ দিয়ে দেখা তো দূর, কল্পনাও করিনি। কিন্তু সত্যি বলতে কি, এসব সাময়িক ঠিক আছে, কিন্তু এই চার দেওয়ালের মধ্যে এত সম্পদ প্রাচুর্যের ভিতর থাকতে হবে মনে করি আমার দম বন্ধকর মনে হচ্ছে। ভালোই তো ছিলাম ওই গরিবের কুড়েতে। বৈভব না থাকলেও একটা শান্তি ছিল, প্রকৃতির সান্নিধ্যে এক অন্য ভালো লাগা ছিল। কেন যে বিধাতা হঠাৎ আমাকে রাজরানী বানানোর সিদ্ধান্ত নিলেন কে জানে।
এই বাড়িতে সব কিছু ঠিক থেকেও যেন কিছুই ঠিক নেই। এই সমস্ত সম্পদ আর অর্থের আড়ালে যেন কোনো এক কালো সত্য লুকিয়ে আছে সযত্নে, যা সুযোগ পেলেই হিংস্র সাপদের মতো বেরিয়ে এসে নিজের স্বরূপ দেখাবে। নিজের মনেই কথাগুলো ভাবছিলাম আর ঘুরে ঘুরে গোটা স্নানঘরটা দেখছিলাম। হঠাৎ হঠাৎ এক কোণায় এসে থমকে দাঁড়ালাম। ভয় আমি কোনো কালেই বিশেষ পাই না, কিন্তু এমন ভাবে এরকম জায়গায় বিদঘুটে এক মূর্তি দেখে আমিও বেশ চমকে উঠলাম। ঠিক এই বাড়িতে ঢোকার মুখে মূল ফটকের সামনে যে দুটো কিংভূত কিমাকার বরণের মূর্তি দেখেছিলাম, সেই রকম একটা মূর্তি এখানে এই স্নানঘরের দক্ষিণ দেয়াল ঘেঁষে রাখা। তবে তবে এই মূর্তিটা বসা নয়, বরং দাঁড়ানো। তার ডান হাতে একটা ত্রিশূলের মতো কিছু ধরা। এই মূর্তিটিও নগ্ন আর লেজ বিশিষ্ট। মাথাটা ছাগল আর কুকুরের মিশেলে তৈরি, কিন্তু কিন্তু দেহের গড়ন অতি আকর্ষণীয়। আর চোখ দুটো একদম জীবিত প্রাণীর মতো, যেন সে চোখ আমাকেই দেখে চলেছে। খেয়াল হলো শরীরে আমার শাড়ি নেই, কেবল পেটিকোট আর ব্লাউজ। কেমন একটা অস্বস্তি হতে লাগলো। তারপরেই মনে হলো, আরে এটা তো কেবল একটা মূর্তি মাত্র। কে কি দেখলো না দেখলো তাতে কি যায় আসে। আর বেশি কিছু না ভেবে তাই স্নান সেরে নিয়ে শুকনো কাপড় পরে বেরিয়ে এলাম। নিজের ঘরে ফেরার পথে সিঁড়ির মুখে মনে হলো কারো চাপা কণ্ঠে কথা বলার আওয়াজ শুনলাম। একটু এগিয়ে যেতেই বুঝলাম কোনো বয়স্ক মহিলার কণ্ঠ এটা। আর তার সম্পূর্ণ বক্তব্য বাড়ির নতুন বউ মানে মানে আমাকে নিয়ে। অন্যের কথা লুকিয়ে চুরিয়ে শোনা আমার কোনো কালেরই অভ্যেস না। এখনো তা শোনার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কিন্তু কি যে করি। ঘরে যেতে হলে যে ওই সিঁড়ির কাছ দিয়েই যেতে হবে। আর তাই সামান্য হলেও কিছু কথা কানে এলো। সে বয়স্ক মহিলা খুব ক্ষুণ্ণ স্বরে কাউকে বলছেন, এ কাকে নিয়ে এলি খোকা? এ কাকে বিয়ে করে নিয়ে এলি তুই? ওকে তুই জানিস? ঝাড়ে বংশে সব শেষ করবে ওই মেয়ে, তুই দেখে নিস। ঝাড়ে বংশে সব শেষ করে দেবে খোকা, সব শেষ করে দেবে। আর কিছু শুনলাম না, চুপচাপ নিজের ঘরে চলে এলাম। নিজের সম্পর্কে অমন কথা শুনে যে মনটা খুব খারাপ হয়ে গেল তা বলাই বাহুল্য। শুধু আমি কেন, প্রথম দিন স্বামী গৃহে পা রেখেই যদি কোনো মেয়েকে নিজের সম্বন্ধে এমন কথা শুনতে হয়, তাহলে মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। খুব অভিমান হলো স্বামীর ওপর। কেন যে উনি আমার মতো এত নগণ্য একটা মেয়েকে বিয়ে করে এনে এই বিশাল বংশের কুলবধূ করতে গেলেন, তা কেবল উনিই জানেন। কিন্তু এখন এখন তো আর কিচ্ছু করার নেই। যা হবার তা তো হয়েই গেছে। এখন এই বিরাট প্রাসাদের ভেতরে দামি গয়না আর শাড়ির বাঁধনে আবদ্ধ হয়ে আমাকে থাকতে হবে আমৃত্যু, ঠিক খাঁচায় আবদ্ধ পাখির মতো। নিজের অজান্তেই চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। শেষ হলো গল্পের দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী পর্ব নিয়ে। শেষ পর্যন্ত থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।